আজকে আমরা প্রবাহী তড়িৎ নিয়ে পড়াশোনা শুরু করব। ক্লাস 10-এ বা 9-এ তোমরা প্রবাহী তড়িৎ সম্পর্কে অনেকখানি জেনেছো। আমাদের প্রথমেই সেই অংশটুকু আবার আরেকবার জেনে নিতে হবে। তারপরে ক্লাস 12-এর জন্য তোমাদের যে অধ্যায়টুকু আছে আমরা পরপর তার দিকে এগোবো। কিন্তু ক্লাস 10 পর্যন্ত তোমরা যেটুকু পড়েছো সেইটুকুকে আবার আমাদের পুনরায় জেনে নেওয়ার দরকার পড়বে সমস্ত বিষয়গুলোকে ঠিকঠাক বোঝার জন্য। তো তড়িৎ প্রবাহ প্রথমে আসে। তো তড়িৎ প্রবাহ কাকে বলি? তড়িৎ প্রবাহ মানে তড়িতের প্রবাহ। তড়িৎ কোথায় থাকে? তড়িৎ থাকে, তোমরা স্থির তড়িৎ যখন পড়েছো তখন দেখেছো যে তড়িৎ থাকে ইলেকট্রন বা আয়নের মধ্যে। তাহলে ইলেকট্রন বা আয়নগুলো যখন একদিক থেকে আরেক দিকে চলাচল করবে তখনই তড়িৎ প্রবাহ হবে। তো এই তড়িৎ যখন কোনো ধাতব পদার্থের ভেতর দিয়ে বা কোনো পরিবাহী পদার্থের ভেতর দিয়ে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভেতর দিয়ে যায় তখন তড়িৎ প্রবাহ হয়। তড়িৎ প্রবাহের একক কি হয় তোমরা জেনেছো, আগের থেকে জানো তোমরা। তড়িৎ প্রবাহের একক এসআই পদ্ধতিতে অ্যাম্পিয়ার। সেটাকে আমরা কিভাবে বলি? তড়িৎ প্রবাহ সংজ্ঞা যখন আমরা দিই তখন কি হচ্ছে যে কোনো বিন্দুর ভেতর দিয়ে একক সময়ে যতটুকু তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। তাহলে এর ভেতর দিয়ে ধরো তড়িৎ আধান যাচ্ছে, তাহলে এই বিন্দুটা এ একটা বিন্দু যার ভেতর দিয়ে টি সময়ে কিউ আধান প্রবাহিত হলো। তাহলে এর ভেতরে যে তড়িৎ প্রবাহিত হবে সে তড়িৎ প্রবাহকে যদি আই বলি, আই সমান কি হবে? আই সমান হচ্ছে কিউ বাই টি। একক সময়ে যতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে তাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। তাহলে এর একক তোমরা কি পাচ্ছ? একক আমরা কি পাচ্ছি? আধানের একক এবং সময়ের একক। আধানের একক কি? কুলম্ব এবং সময়ের একক সেকেন্ড। তাহলে কুলম্ব পার সেকেন্ড, এটাকেই বলা হয় অ্যাম্পিয়ার। এটাকে আমরা অ্যাম্পিয়ার বলছি। তার মানে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব তড়িৎ প্রবাহিত হয় তাহলে যতটুকু তড়িৎ প্রবাহ হবে তাকে আমরা বলছি অ্যাম্পিয়ার। এখন তড়িৎ প্রবাহ যখন হয়, আধান একদিক থেকে আরেক দিকে গেলে তড়িৎ প্রবাহ হয়। এই তড়িৎ প্রবাহর একটা দিক আছে। দিকটা আমরা কিভাবে বিবেচনা করি? দেখো, তড়িৎ দু ধরনের, একটা ধনাত্মক তড়িৎ এবং ঋণাত্মক তড়িৎ। তাহলে ধনাত্মক তড়িৎ যেদিকে যাবে তড়িৎ প্রবাহ হবে সেই দিকে। একই রকম ভাবে ঋণাত্মক তড়িৎ যেদিকে যাবে তড়িৎ প্রবাহ হবে তার উল্টো দিকে। ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মানে কিন্তু ইলেকট্রনের প্রবাহ। ধাতুর মধ্য দিয়ে শুধু ইলেকট্রনই প্রবাহিত হয় এবং ইলেকট্রন নেগেটিভ। তার মানে ইলেকট্রন যেদিকে যাবে তড়িৎ প্রবাহ হবে তার বিপরীত দিকে। তড়িৎ প্রবাহের অভিমুখ ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে। কিন্তু কখনো যদি কোনো ধনাত্মক আধান প্রবাহিত হয় তখন ধনাত্মক আধানটা যেদিকে যাবে তড়িৎ প্রবাহের অভিমুখ সেদিকেই হবে। ধনাত্মক আধান কোথায় প্রবাহিত হয়? তোমরা যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেখো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে কি হয় যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধানগুলো যায় আর ঋণাত্মক আধানগুলো নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে যায়। তাহলে সেক্ষেত্রে ধনাত্মক আধানগুলো যেদিকে যাচ্ছে সেদিকেই প্রবাহ, ঋণাত্মক আধানগুলো যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে প্রবাহ। ধনাত্মক আধানকে আমরা অন্য আরেক জায়গাতেও দেখি যে গ্যাসের মধ্য দিয়ে তড়িৎ মোক্ষণ যখন হয়, মানে টিউব লাইটে তোমরা দেখেছো, সেখানেও কি হচ্ছে যে গ্যাসের কণাগুলো আয়নিত হয়। সেই আয়নগুলোই টিউবের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রবাহিত হয়। তো সেখানেও কি হয়, ধনাত্মক আধানগুলো বা ধনাত্মক আয়নগুলো পজিটিভ জায়গা থেকে, ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যায় এবং ধনাত্মক আধানগুলো যেদিকে যায় তড়িৎ প্রবাহ সেদিকেই ধরা হয়। তড়িৎ প্রবাহ কেন হয়? আচ্ছা, কোনো পাইপের মধ্যে দিয়ে জলের প্রবাহ কেন হয় বা কোনো ধাতব পদার্থের মধ্য দিয়ে তাপের প্রবাহ কেন হয়? এখানেও জলের প্রবাহের জন্য আমরা জানি কি যে নলের দুই প্রান্তে চাপের পার্থক্য থাকতে হয়। বেশি চাপের জায়গা থেকে কম চাপের দিকে জল প্রবাহিত হয়। তো তাপ প্রবাহিত হয় কি জন্য? যে বেশি উষ্ণতার জায়গা থেকে কম উষ্ণতার জায়গাতে তাপ প্রবাহিত হয়। তড়িৎ প্রবাহের জন্য তেমন একটা নির্দেশক আছে যেটাকে আমরা বলি বিভব। তড়িৎ
উচ্চ বিভবের জায়গা থেকে নিম্ন বিভবের জায়গায় প্রবাহিত হয়, মানে বেশি বিভবের জায়গা থেকে কম বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হবে। তাহলে তড়িৎ প্রবাহের দিক উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। এবং কতক্ষণ তড়িৎ প্রবাহিত হয়? যতক্ষণ বিভবের পার্থক্য থাকে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন উচ্চ বিভবের বিভব কমতে থাকে, নিম্ন বিভবের বস্তুর বিভব বাড়তে থাকে। যতক্ষণ, তার মানে বিভবের পার্থক্যটা তখন কমতে থাকে। যতক্ষণ বিভবের পার্থক্য বজায় থাকবে ততক্ষণ তড়িৎ প্রবাহিত হবে। দুটোর বিভব যখন সমান হয়ে যাবে তখন আর তড়িৎ প্রবাহিত হবে না। এখন আমরা জানি যে কোনো তড়িৎ, ইলেকট্রিক বাল্ব বা আমরা যা কিছু চালাই সেগুলোতে সবসময় তড়িৎ প্রবাহ বর্তমান থাকে। কিভাবে থাকে? সেখানে কেন কিছুক্ষণ পরে তড়িৎ বন্ধ হয়ে যাচ্ছে না? কারণ সেখানে বিভব পার্থক্যটাকে সবসময় বজায় রাখার ব্যবস্থা করা হয়। বাইরের থেকে শক্তি প্রয়োগ করে সবসময় যাতে বিভবের পার্থক্যটা বজায় থাকে সেই ব্যবস্থা করা হয়। ফলে তড়িৎ সবসময় একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হতে থাকে। এখন তড়িৎ প্রবাহের ক্ষেত্রে তড়িৎ যখন প্রবাহিত হয় তখন কি হয়? তারের মধ্য দিয়ে হয়, বর্তনীর মধ্য দিয়ে হয়। এবং এই বর্তনী সম্পর্কে আমাদের জানতে হবে। বর্তনীর কতগুলো প্রকারভেদ আছে। যেমন বদ্ধ বর্তনী, একটা তড়িৎ কোষ, ধরো তড়িৎ কোষ, তড়িৎ কোষ থেকে যদি আমরা এরকম একটা রোধক দিই, রোধক দিয়ে এরকম ভাবে জোড়া হয়, তাহলে তড়িৎ কোষ থেকে তড়িৎ সবসময় তড়িৎ কোষের ধনাত্মক প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ হয়, রোধের মধ্য দিয়ে এসে ঋণাত্মক প্রান্তে ঢোকে। তাহলে তড়িৎ সবসময় এরকম ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে যায় এবং এর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ বজায় থাকে। তাই এই ধরনের বর্তনীকে বলা হয় বদ্ধ বর্তনী। এর কোথাও কোনো খোলা নেই, সবসময় তড়িৎ এখানে প্রবাহিত হতে পারছে। কিন্তু যদি এইরকম হয় যে এই তড়িৎ কোষ থাকলো, এখানে কিছুটা জায়গা ফাঁকা, জোড়া নেই, আর সমস্ত ব্যবস্থায় একই থাকলো, এরকম যদি থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে না। তড়িৎ প্রবাহিত হবে না। তখন এই ধরনের বর্তনীকে আমরা বলছি মুক্ত বর্তনী। তাহলে দু ধরনের বর্তনী, একটা হচ্ছে বদ্ধ বর্তনী, একটা হচ্ছে মুক্ত বর্তনী। আচ্ছা, এছাড়াও আর দু ধরনের বর্তনী আমরা পড়তে গেলে পাবো, সেটা হচ্ছে অন্তর্বর্তনী এবং বহির্বর্তনী। অন্তর্বর্তনী কি? যে তড়িৎ কোষ যে আছে, তো এই যে তড়িৎ কোষ আছে, দেখো তড়িৎ যখন প্রবাহিত হচ্ছে এইরকম ভাবে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহটা কোথায় হচ্ছে? এই কোষের ভেতরেও হয়, বাইরেও হয়। তাহলে কোষের ভেতরের যে তড়িৎ প্রবাহ হয় সেই তড়িৎ প্রবাহকে আমরা বলি অন্তর্বর্তনীর প্রবাহ। কোষের ভেতরের যে বর্তনী তাকে বলা হচ্ছে অন্তর্বর্তনী, আর কোষের বাইরের যে বর্তনী তাকে বলা হয় বহির্বর্তনী। তাহলে আমরা চার ধরনের বর্তনী সম্পর্কে জানলাম: বদ্ধ বর্তনী, মুক্ত বর্তনী, আর অন্তর্বর্তনী এবং বহির্বর্তনী। এই চার ধরনের বর্তনী সম্পর্কে ধারণাগুলো আমাদের পরবর্তীকালে লাগবে। আচ্ছা, এরপরে একটু আগে তোমাদের বলছিলাম যে আমরা যখন বাস্তবিক কোনো কিছু তড়িতের সাহায্যে চালাই তখন সেটা কন্টিনিউ চলতে থাকে, বন্ধ হয় না আমরা যদি সুইচ অফ না করি। আচ্ছা, সুইচ অফ করা বা অন করা মানে, সুইচ অন করা মানে এই বর্তনীটাকে জুড়ে দেওয়া, আর অফ করা মানে এইটাকে কেটে দেওয়া। মানে যখন আমার সুইচ অফ থাকছে বর্তনীটা হয়ে যাচ্ছে মুক্ত বর্তনী, আর সুইচ অন থাকা মানে বদ্ধ বর্তনী হচ্ছে। আচ্ছা, বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ সবসময় বজায় থাকে, অনেকক্ষণ বজায় থাকে, থেমে যায় না। তো তার কারণ কি হয়? যে আমাদের কি করতে হয়, যে তড়িতের যে বিভব পার্থক্যটাকে সবসময় বজায় রাখতে হয়। কিভাবে রাখা হয়? আমরা একটা উদাহরণ নিয়ে যদি দেখো, যে এইরকম একটা পাত্রে এইদিকে এতটা জল আছে এবং এইদিকে এইটুকু পর্যন্ত জল আছে। তাহলে কি হবে? এরকম যদি থাকে তাহলে জল কি হবে? এই দিক থেকে এই দিকে প্রবাহিত হতে থাকবে। তাই যদি হয় তাহলে এই দিকের জলের তল ধীরে ধীরে নামবে এবং এই দিকের জলের তল ধীরে ধীরে উঠবে, এবং এক সময় কি হবে? এখান দিয়ে আর জলের প্রবাহ থাকবে না, এটা নেমে যাবে, এটা উঠে যাবে, দুটো যখন সমান হয়ে যাবে আর জলের প্রবাহ থাকবে না। কিন্তু আমি চাইছি যে এখানে জলের প্রবাহটা সবসময় বজায় থাকবে কি? থাকবে অবশ্যই। তাহলে কি করতে হবে আমাদের? এই জলের প্রবাহটা হচ্ছে কেন না, এইখানে উচ্চতার পার্থক্য আছে বলে আমাকে সেটাকেই কনসেন্ট্রেট করতে হবে, যে উচ্চতার পার্থক্যটাকে আমরা কমতে বা বাড়তে দেব না।
তো তার জন্য কি করতে হবে, যে যে হারে এই দিক থেকে এই দিকে জল যাচ্ছে সেই হারে আমাকে এই দিক থেকে এই দিকে জলটাকে তুলে নিয়ে গিয়ে ফেলতে হবে। একই হারে যদি আমরা জল এদিক থেকে এদিকে তুলে নিয়ে গিয়ে ফেলতে পারি তাহলে কি হবে, তাহলে এই জলের উচ্চতাও বাড়বে না, এদিকেও কমবে না, ফলে এই দিকের প্রবাহটা সবসময় বজায় থাকবে। তো সেইটা করতে গিয়ে আমাকে কি কি লাগবে, এইখানে একটা ব্যবস্থা, একটা পাম্প বা কোনো একটা ব্যবস্থা লাগবে, যে ব্যবস্থাটা কি করবে, এই দিক থেকে জল তুলে এই দিকে নামিয়ে দেবে, ফলে এর উচ্চতার পার্থক্য বজায় থাকবে। তাহলে এই ব্যবস্থাটা কি করছে, যে এই দুটোর মধ্যে উচ্চতার পার্থক্যকে বজায় রাখছে। একই রকমভাবে তড়িতের ক্ষেত্রেও কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা বজায় রাখতে চাইলে এই দুটো বিন্দুর মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহ বজায় রাখতে চাইলে এদের দুটোর ভেতরে বিভবের পার্থক্যকে বজায় রাখতে হবে। এইটার বিভব বেশি, এখানকার বিভব কম। এটা যদি V1 বলি, এটা V2 বলি, তাহলে V1 গ্রেটার দেন V2, তাহলে এইটাকে বজায় রাখতে হবে। তাহলে এখানেও কি হবে, একটা ব্যবস্থা লাগবে, যে ব্যবস্থা কি করবে, এখান থেকে তড়িৎ নিয়ে আবার এখানে ফিরিয়ে দেবে, ফলে এখানকার বিভব বেশি থাকবে, এখানকার বিভব কম থাকবে, ফলে প্রবাহ বজায় থাকবে। তাহলে এখানে একটা যে ব্যবস্থা লাগছে, সেই ব্যবস্থা কি হচ্ছে, অন্য কোনো শক্তি, বাইরের থেকে অন্য কোনো শক্তি দিতে হবে, যে শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে হয়ে এই বিভব পার্থক্য বজায় রাখবে। এখানেও কি আছে, একটা পাম্প চালাতে আমরা বাইরের অন্য কোনো শক্তি দিতে হচ্ছে, দিলে আমাদের এই উচ্চতার পার্থক্য বজায় থাকছে। এখানেও তাই, অন্য কোনো শক্তি দিতে হবে, দিলে এইখানের যে ব্যবস্থাটা হবে সেই ব্যবস্থাটা এই দুটোর মধ্যে বিভব পার্থক্য বজায় রাখতে সাহায্য করবে। ফলে এইখানে যে ব্যবস্থাটা আমরা করলাম সেটাকে বলা হচ্ছে তড়িৎ চালক বলের উৎস। এখানে যে ব্যবস্থাটা করা হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ চালক বলের উৎস। এবার এই তড়িৎ চালক বল মানে এইখানে একটা ব্যবস্থা যেটা এর ভেতরে বিভব পার্থক্য সৃষ্টি করছে। তাহলে এইখানে তড়িৎ চালক বলের উৎস থাকছে। এই তড়িৎ চালক বলটা আমরা এবার কিভাবে ডিফাইন করব? তড়িৎ চালক বল তাহলে কাকে বলবো? তড়িৎ চালক বল হচ্ছে, একভাবে সংজ্ঞা দেওয়া হয়, তোমরা ক্লাস 10-এ যেভাবে পড়েছো, যে বাইরের কোনো শক্তি, অন্য কোনো শক্তি যখন তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তখন বর্তনীতে তড়িৎ চালক বলের উদ্ভব হয়। এবং তড়িৎ চালক বল কাকে বলে? ক্লাস 10-এ তোমরা যা পড়েছো সেখানে আছে কি, যে মুক্ত বর্তনীতে যা বিভব পার্থক্য হবে তাই হচ্ছে তড়িৎ চালক বল। তাহলে এইখানে যদি কোনো না থাকে, এখানে যদি আমরা এটা ব্যবস্থাটা দিয়েছি, এই ব্যবস্থাটা যদি এখানে না থাকে, খোলা থাকে দু প্রান্তটা, তাহলে এদের ভেতরে যা বিভব পার্থক্য হবে সেটাই হচ্ছে তড়িৎ চালক বল। এটাকে আমরা আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, যে এ কি করছে, এইখান থেকে আধান নিয়ে, নিম্ন বিভবের থেকে আধান নিয়ে উচ্চ বিভবে দিচ্ছে। তাহলে নিম্ন বিভব থেকে একক আধানকে উচ্চ বিভবে স্থানান্তরিত করলে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়, বা বর্তনীতে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়, তড়িৎ শক্তি সঞ্চিত হয়, তাকেই বলা হচ্ছে তড়িৎচালক বল। এভাবে আমরা সংজ্ঞায়িত করব এখন, যে একক পরিমাণ তড়িতাধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে গেলে যতটুকু তড়িৎ শক্তি বর্তনীতে সঞ্চিত হবে সেটাই হচ্ছে তড়িৎচালক বল। বর্তনীর সেই শক্তিটা আসবে কোথা থেকে? বাইরের অন্য কোনো শক্তি, সেটা রাসায়নিক শক্তি হতে পারে, রাসায়নিক শক্তি হতে পারে, বা শব্দ শক্তি হতে পারে, বা অন্য কোনো শক্তি হতে পারে, বা কোনো বিকিরণ আসতে পারে, যা কি করবে, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্যকে বজায় রাখবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস তোমরা পড়েছিলে, যে ওহমের সূত্র। সেখানে কি ছিল, যে কোনো একটা বর্তনীর কোনো একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তোমরা জানলে, আমরা এখানে বললাম যে তড়িৎ প্রবাহের কারণটা কি, এদের মধ্যে বিভবের পার্থক্য। তাহলে এই বিভব পার্থক্যের সঙ্গে তড়িৎ প্রবাহের কি সম্পর্ক হবে, সেটাই আমরা ওহমের সূত্র থেকে পাই। ক্লাস 10-এ তোমরা পড়েছো, কি ছিল ওহমের সূত্রটা, যে এইখানে যে প্রবাহ হচ্ছে এই প্রবাহটা কি হবে, এই বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। কোনো বর্তনীর ভেতরের যে তড়িৎ প্রবাহ সেটা বিভব পার্থক্যের সমানুপাতিক হবে যদি উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা একই থাকে। সমস্ত ভৌত অবস্থা একই থাকলে কোনো পরিবাহীর ভেতর দিয়ে যে প্রবাহ যাবে সেই তড়িৎ প্রবাহ দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। এটাই ওহমের সূত্র। আচ্ছা, এটাই যদি গাণিতিকভাবে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কি হবে,
আমরা সমানুপাতিক চিহ্নের জায়গায় যদি সমান চিহ্ন দিই, আমাদের একটা ধ্রুবক দিতে হবে, ডান দিকে হোক বা বাঁ দিকে হোক, ওপরে হোক বা নিচে হোক, যে কোনো জায়গায় দেওয়া যায়। সেই ধ্রুবকটা আমরা এখানে দিচ্ছি, v1 মাইনাস v2। তাহলে আর IR ইকুয়াল টু v1 মাইনাস v2, এই আরটা হচ্ছে ধ্রুবক। আর ধ্রুবকটা তাহলে কি হবে? আর ইকুয়াল টু হবে v1 মাইনাস v2 বাই i। এই আর ধ্রুবকটাকে বলা হয় পরিবাহীর রোধ। তাহলে রোধ কাকে বলা হচ্ছে? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলা হচ্ছে পরিবাহীর রোধ। রোধ কথাটার মানে কি? তোমরা অবরোধ, প্রতিরোধ শুনেছ। রোধ মানে হচ্ছে বাধা। বাধা কেন? দেখো যে এখান থেকে যদি এটাকে ঘুরিয়ে লেখো, আই সমান কত হবে? v1 মাইনাস v2 বাই আর। তাহলে আরটা যত বেশি হবে আইটা তত কম হবে, তার জন্যই আরকে বলা হচ্ছে রোধ। আর কোনো পরিবাহীর রোধ যত বেশি, তার ভেতর দিয়ে একই বিভব পার্থক্য দিলে তার ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ তত কম হবে। তার জন্যই আমরা আরকে বলছি পরিবাহীর রোধ। এবং সংজ্ঞা অনুযায়ী কি হচ্ছে? রোধ হচ্ছে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার অনুপাত, এটাকে বলছি রোধ। আর ধারণাগত বলতে গেলে কি বলতে হয়? যে কোনো পরিবাহী প্রবাহের বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে তাকে আমরা বলি রোধ। ঠিক আছে? তাহলে আমরা এই পাচ্ছি ওহমের সূত্র। ওহমের সূত্র থেকে আমরা রোধের ধারণা পাচ্ছি। এবার এই রোধটা পরিবাহীর কি কি বিষয়ের উপর নির্ভর করবে? দেখো, রোধ মানে বাধা, তাই তো? তাহলে পরিবাহীর কি কি বিষয়ের উপরে রোধটা নির্ভর করবে? আচ্ছা, কোনো পরিবাহীর ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, মানে কিছু ইলেকট্রন এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যায়। ইলেকট্রন যেদিকে যে বাধা পায়, সেই বাধার জন্যই রোধের সৃষ্টি হয়। বাধা পায় কেন ইলেকট্রন? তো ইলেকট্রন যখন কোনো তারের ভেতর দিয়ে যাচ্ছে, তখন তারের ভেতরটা তো জলের পাইপের মতো ফাঁকা নয় যে ফাঁকা জায়গা দিয়ে কোনো বাধা ছাড়া চলে যাচ্ছে। তারটা তো সলিড, তো তার ভেতরে অনেক পরমাণু, আয়ন আছে বা অন্য ইলেকট্রনও আছে। তাহলে সেই একটা ইলেকট্রন যখন যেতে চাইবে, তখন তো ফাঁকা পথে সোজা চলে যাচ্ছে তা নয়, তারা যেতে গিয়ে অন্য পরমাণু বা আয়নের সঙ্গে ধাক্কা খাবে, বাধা পাবে। তাহলে যেখানে যত বেশি ধাক্কা খাবে, সেখানে তার তত বেশি রোধ হবে। তাহলে ধাক্কাটা তাহলে নির্ভর করবে কি? যে পদার্থের তারটা, তার প্রকৃতির উপর নির্ভর করবে। বিভিন্ন পদার্থের রোধ বিভিন্ন রকম হবে। আর সমস্ত আকার, আকৃতি সমস্ত কিছু এক, কিন্তু আলাদা আলাদা ধাতু দিয়ে যদি তৈরি হয় পরিবাহীটা, তাহলে তাদের রোধ আলাদা আলাদা হবে। লোহার একরকম হবে, তামার একরকম হবে, অ্যালুমিনিয়ামের একরকম হবে, একই রকম, প্রত্যেকের আলাদা আলাদা রোধ হবে। যার যে পদার্থের তড়িৎ পরিবহন করার ক্ষমতা যত বেশি, তার রোধ তত কম হবে। তো এই অনুযায়ী রোধের ধারণা অনুযায়ী আমরা পদার্থগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। পরিবাহী, অন্তরক, অপরিবাহী, কুপরিবাহী, এরকম নামগুলো তোমরা শুনেছ। যেসব পদার্থের ভিতর দিয়ে ভালো তড়িৎ পরিবহন হয়, মানে ওই ইলেকট্রন যেতে কম বাধা দেয়, তারা হচ্ছে পরিবাহী। সমস্ত ধাতুগুলোই ভালো পরিবাহী। অপরিবাহী কোনগুলো? যাদের ভেতর দিয়ে তড়িৎ ভালো করে প্রবাহিত হতে পারে না, তারা অপরিবাহী। মানে যাদের মধ্য দিয়ে আদতেই পারে না, তারা হচ্ছে অপরিবাহী। কুপরিবাহী কারা? যাদের ভেতর দিয়ে খুব খারাপ তড়িৎ পরিবহন হয়। আমাদের উদাহরণ হিসেবে দেখতে গেলে দেখবে যে অপরিবাহী এবং কুপরিবাহী দুটোর উদাহরণ একই দেওয়া আছে। কাঠ, কাগজ, কাঁচ, পোর্সেলিন, এইগুলো। অপরিবাহীরও উদাহরণ এগুলোই দেওয়া আছে, কুপরিবাহীরও দেওয়া আছে। উদাহরণ দিতে গেলে আমাদের একই দিতে হবে, কিন্তু ধারণাগতভাবে আলাদা। অপরিবাহী যার ভেতর দিয়ে তড়িৎ পরিবহন একদমই হয় না, আর কুপরিবাহী যার ভেতর দিয়ে তড়িৎ পরিবহন খারাপ হয়, ভালো হয় না। আচ্ছা, আরও এক ধরনের পদার্থ আছে, সেটা হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধ মানে মাঝামাঝি, যাদের ভেতর তড়িৎ পরিবহন খুব ভালো হয় না, কিন্তু ধাতুর থেকে কম হলেও কিছুটা তড়িৎ পরিবহন হয়, তাদেরকে বলা হচ্ছে অর্ধপরিবাহী। সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। আমরা যখন ইলেকট্রনিক্স পড়বো, দেখবে ইলেকট্রনিক্স ব্রাঞ্চটা সবই হচ্ছে অর্ধপরিবাহী দিয়ে আমাদের আলোচনা করতে হবে। আচ্ছা, আরও একটা ব্যাপার আছে অতি পরিবাহী। অতি পরিবাহী হচ্ছে খুব কম উষ্ণতাতে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে কি হয়,
রোদ প্রায় শূন্য হয়ে যায়, একদম কম উষ্ণতা মানে প্রায় 0 কেলভিনের কাছাকাছি উষ্ণতায়, 4 কেলভিন 5 কেলভিন এইরকম উষ্ণতার কাছাকাছি চলে গেলে তখন কিছু কিছু পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহন করার ক্ষমতা অসীম হয়ে যায়। তো সেই ধরনের পদার্থগুলোকে বলা হয় অতি পরিবাহী। আচ্ছা, তাহলে আমাদের পদার্থের প্রকৃতি অনুযায়ী তড়িৎ পরিবহন করার ক্ষমতা আমরা দেখলাম বা পদার্থের রোধের ধারণা পেলাম। এছাড়াও প্রকৃতি ছাড়াও আরও কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে পরিবাহীর আকারের উপরে। পরিবাহীর আকারের উপর কীভাবে নির্ভর করবে? ধরো রাস্তা দিয়ে কিছু লোক যাচ্ছে, তাহলে কোনো রাস্তা দিয়ে কত লোক যেতে পারবে সেটা রাস্তাটা কেমন তার উপর নির্ভর করে। ধরো একটা মাঠের মধ্যে কিছু লোক আছে, এইরকম একটা রাস্তা দিয়ে কিছু লোক বেরোচ্ছে এবং এইরকম একটা রাস্তা দিয়ে কিছু লোক বেরোচ্ছে। একটা রাস্তা লম্বায় অনেকটা বড় আর একটা রাস্তা লম্বায় ছোট, মানে রাস্তাটা এইটুকু যাওয়ার পরে লোকগুলো আরো বড় জায়গায় পেয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। তাহলে এই দুটো রাস্তার মধ্য দিয়ে কোনটা দিয়ে বেশি লোক পাস করে যেতে পারবে? এখানে ধরো মাঠে গ্যাদারিং আছে, প্রচুর লোক জমায়েত হয়েছে, তারা এই রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। কোন রাস্তা থেকে বেশি লোক বেরিয়ে আসতে পারবে? অবশ্যই নিচের রাস্তা দিয়ে বেশি লোক বেরোবে, ওপরের রাস্তা দিয়ে কম লোক বেরোতে পারবে। তাহলে কোন রাস্তাটা রোধ বেশি, বাধা কোনটাই বেশি? এটাই বেশি। যেটার দৈর্ঘ্য বেশি সেখানে রোধ বেশি, যেখানে দৈর্ঘ্য কম সেখানে রোধ কম হবে। তার মানে রোধটা কি হচ্ছে? দৈর্ঘ্যের সমানুপাতিক। ব্যাপারটা একই, কোনো পদার্থের মধ্যে দিয়ে, তারের মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে আর রাস্তার মধ্যে দিয়ে লোকজন বা গাড়ি ঘোড়া যাচ্ছে। তাহলে কোনটার রোধ বেশি হচ্ছে? যেটা লম্বা বেশি তার রোধ বেশি, যার যেটা লম্বায় কম সেটা রোধ কম। তাহলে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। আর কি বিষয়ের উপর নির্ভর করতে পারে? দেখো একই রকম উদাহরণ আবার নিচ্ছি, যে মাঠের মধ্যে থেকে লোক বেরোচ্ছে, এবার দুটো রাস্তা এবার লম্বাই সমান কিন্তু চওড়াই আলাদা। একটা এইরকম রাস্তা, এইরকম রাস্তা, এটা চওড়া বেশি, এটা বেশি চওড়া, এটা কম চওড়া। তাহলে এর ভেতর দিয়ে এই দুটো রাস্তার মধ্য দিয়ে কোনটা দিয়ে বেশি লোক বেরোবে? অবশ্যই এটা দিয়ে লোক বেশি বেরোবে, এটা দিয়ে কম বেরোবে। তাহলে যেটার প্রস্থচ্ছেদটা বেশি তার বাধা কম হবে, যেটার প্রস্থচ্ছেদ কম তার বাধা বেশি হবে। তার মানে কি? পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হবে। তাহলে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। এবার এই দুটো সূত্রকে যদি আমরা একসঙ্গে করি, ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারবো? R প্রপোর্শনাল টু রো L বাই A। আচ্ছা, একটা জিনিস করতে হবে, আমরা এখানে ছবির মধ্যে বলেছিলাম যে আমরা দুটো রাস্তার দৈর্ঘ্যের সঙ্গে যখন তুলনা করছি তখন প্রস্থটাকে একই রেখেছি, আবার যখন প্রস্থের সঙ্গে তুলনা করছি তখন দৈর্ঘ্যটাকে একই রেখেছি। তো ভেদের নিয়ম অনুযায়ী কিন্তু এটা লিখতে হয়, R সমানুপাতিক L যখন A ধ্রুবক বা A একই থাকছে, আবার এটার ক্ষেত্রে L ধ্রুবক। এবার দুটোকে যখন একসঙ্গে লিখছি তখন দুটোই পরিবর্তন হতে পারছে, R সমানুপাতিক L বাই A। আবার দেখো ভেদের নিয়ম অনুযায়ী আমরা সমান চিহ্ন আনতে চাইলে কি হবে? এখানে একটা ধ্রুবক জুড়তে হবে, গুণ করতে হবে, সেটা ডান দিক বা দিক সবই হয়। আমরা এখানে এরকম ভাবে করি, R ইকুয়াল টু রো L বাই A। তা রো একটা হচ্ছে ধ্রুবক, ভেদের নিয়ম অনুযায়ী এলো। তাহলে এই রো ধ্রুবকটাকে বলা হয় রোধাঙ্ক। তাহলে রো সমান কত হবে? RA বাই L। তাহলে রোধাঙ্ক কাকে বলে? দেখো এখানে যদি L ইকুয়াল টু 1 A ইকুয়াল টু 1 হয় তবে রো ইকুয়াল টু R। তাহলে এই জিনিসটাকে আমরা কথাতে রূপান্তরিত করে দিই। একক দৈর্ঘ্যের কোনো একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর দুই প্রান্তের মাঝের যে রোধ তাকে বলা হচ্ছে রোধাঙ্ক। একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের কোনো পরিবাহীর দুই বিপরীত তলের মাঝে যে রোধ, সেই রোধকেই বলা হচ্ছে রোধাঙ্ক। এভাবে আমরা রোধাঙ্কের সংজ্ঞা দিতে পারি। তাই রোধাঙ্কটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে? তাহলে আমরা যেটা বলেছিলাম আগে যে পদার্থের প্রকৃতির উপরে রোধ নির্ভর করে, তাহলে এই রোধাঙ্কের সঙ্গে কি হবে? পদার্থের প্রকৃতিটা জুড়ে থাকবে। লোহার রোধাঙ্ক একরকম হবে, তামার রোধাঙ্ক আর এক রকম হবে, প্রত্যেকটা পদার্থের রোধাঙ্কটা আলাদা আলাদা হবে। আচ্ছা, তাহলে রোধাঙ্কের একক কি হবে দেখো তো।
আর রো সমান হচ্ছে আর এ বাই এল। এদের সবার একক জানো। রোধের একক কি? ওহম। প্রস্থচ্ছেদের একক কি? মিটার স্কোয়ার। দৈর্ঘ্যের একক কি? মিটার। তাহলে কি হবে? ওহম ইন্টু মিটার। তাহলে একক হচ্ছে, রোধাঙ্কের একক হচ্ছে ওহম ইন্টু মিটার। আচ্ছা, তাহলে পরিবাহীর রোধের আমরা আকার অনুযায়ী যে সংজ্ঞা হয় সেটা পেলাম। আকার অনুযায়ী নির্ভরতা আর ইকুয়াল টু রো এল বাই এ। রোটাকে আমরা বলেছি রোধাঙ্ক, রোধাঙ্কের একক হচ্ছে ওহম ইন্টু মিটার। এইবার এই রোধ কি কি বিষয়ের উপর আমরা দেখলাম? পদার্থের প্রকৃতির উপর নির্ভর করেছে দেখলাম, দৈর্ঘ্যের উপর নির্ভর করেছে, প্রস্থচ্ছেদের উপর নির্ভর করেছে। এইটা আরও একটা বিষয়ের উপর নির্ভর করে, যেটা ওহমের সূত্রতে বলা হচ্ছে উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে বলা হয়েছে। তাহলে উষ্ণতার উপরেও তাহলে রোধ নিশ্চয়ই নির্ভর করে। কিভাবে নির্ভর করে বা কেনই বা করে? উষ্ণতার ওপরে পরিবাহীর রোধ কেন নির্ভর করবে সেটাকে আমরা যদি আমরা বলি, উষ্ণতা কোনো পদার্থের তাপ দিলে তার উষ্ণতা বাড়ে, আর যখন উষ্ণতা বাড়ে তখন পদার্থের ভেতরে যে কণাগুলো থাকে কণাগুলো সচলতা বাড়ে, নড়াচড়াটা বেড়ে যায়। তাহলে কোনো পরিবাহীর পদার্থের কণাগুলোর সচলতা বা নাচানাচিটা বেড়ে গেছে, ইলেকট্রনগুলোকে যেতে হচ্ছে কি, যখন তড়িৎ প্রবাহ হচ্ছে তার ভেতর দিয়ে যেতে হচ্ছে। তাহলে কণাগুলোর নাচানাচি যত বাড়বে, উষ্ণতা যত বাড়বে, নাচানাচি তত বাড়বে, ইলেকট্রনগুলো তার মধ্যে দিয়ে যাওয়াটা তত সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। আর যদি কঠিন হয় রোধটা বাড়বে। তাহলে উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়তে থাকে, কারণ ইলেকট্রনটা যেতে গেলে আরো বেশি বেশি করে ধাক্কা খায়, ওর পথটা সুগম হয় না। যত উষ্ণতা বাড়ে পদার্থের কণাগুলোর নাচানাচি বাড়ে, ফলে ইলেকট্রনের যাতায়াতটা কষ্টকর হয়, ফলে পরিবাহীর রোধ বাড়তে থাকে। তাহলে পরিবাহীর রোধ উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, উষ্ণতা কমলে রোধ কমে। তাহলে উষ্ণতার সঙ্গে এবার এর সম্পর্কটা যদি আমরা দেখি তাহলে কি হবে? উষ্ণতার সঙ্গে সম্পর্কটা হয় এইরকম, আর ইকুয়াল টু আর জিরো ওয়ান প্লাস আলফা টি। তোমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যেমন সম্পর্ক দেখেছো, রোধের ক্ষেত্রেও এই ধরনের একটা সম্পর্ক পাওয়া যায়। উষ্ণতা যত বাড়বে রোধ তত বাড়তে থাকবে, এবং এই সম্পর্কটা এই অনুযায়ী। টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। যতটা উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, টি যদি উষ্ণতা বৃদ্ধি হয় তাহলে বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোধ হবে আর ইকুয়াল টু আর জিরো ওয়ান প্লাস আলফা টি। আর জিরো সমান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রোধ, আর হচ্ছে তো টি উষ্ণতাতে রোধ, আর আলফাকে বলা হয় রোধের উষ্ণতা গুণাঙ্ক। আলফাকে আমরা বলছি রোধের উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আলফাটা কি হবে দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেমন ছিল দেখতে একই রকম হবে। আর ইকুয়াল টু আলফা ইকুয়াল টু হবে কি, আর মাইনাস আর জিরো বাই আর জিরো টি। এইটা একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক রোধের যে পরিবর্তন তাকে বলা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যেমন সংজ্ঞা ছিল, একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যের পরিবর্তনকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একই রকম সংজ্ঞা এখানে এলো, যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য একক রোধের যে পরিবর্তন তাকে বলা হচ্ছে রোধের উষ্ণতা প্রসারণ, মানে রোধের উষ্ণতা গুণাঙ্ক। আচ্ছা, এর একক কি হবে দেখো, এটার ওহম এটার ওহম, তাহলে ওহম বাই ওহম কেটে যাচ্ছে, পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এর একক ওখানেও যেমন ছিল এখানেও তাই, পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যেমন একক ছিল এক্ষেত্রেও তাই, যে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন হচ্ছে এর একক। কারণ ওপরেও এইটার রোধের একক আর আর জিরো রোধের একক, রোধের এককটা কেটে যাচ্ছে, শুধুমাত্র উষ্ণতার একক নিচে থাকছে, ফলে এর একক হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন। এইরকম উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রোধ বাড়ছে। আচ্ছা, ওহমের সূত্র থেকে আমরা রোধের সংজ্ঞা পেলাম এবং রোধটা কিভাবে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখলাম। এবার ওহমের সূত্র যে সবসময় সব পরিবাহীর ক্ষেত্রে খাটে তেমন নয়। কিছু কিছু পরিবাহীর ক্ষেত্রে ওহমের সূত্র খাটে, সব পরিবাহীর ক্ষেত্রে সবার ক্ষেত্রে খাটে না।
যাদের ক্ষেত্রে খাটে সেই ধরনের পরিবাহীগুলোকে আমরা বলি ওহমীয় পরিবাহী। যাদের ক্ষেত্রে খাটে না তাদেরকে বলি আমরা অওহমীয় পরিবাহী। তাহলে ওহমীয় এবং অওহমীয় দু ধরনের পরিবাহী আমরা পাই। তাহলে ওহমীয় পরিবাহীগুলো কেমন হবে, তাদের তড়িতের প্রবাহের সঙ্গে বিভবের সম্পর্ক কেমন হয়? ওহমের সূত্র মেনে চলে। ওহমের সূত্রে কি আমরা ওহমের সূত্রে কি পেয়েছি? V1 মাইনাস V2 বিভব পার্থক্য বাই প্রবাহ মাত্রা, এইটা হচ্ছে আর রোধ ধ্রুবক, ফলে এটা সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই দিকে যদি আমরা বিভব পার্থক্য V1 মাইনাস V2 প্লট করি এবং এই দিকে যদি I প্লট করি, তার লেখচিত্র কেমন হয়? একটা সরল রেখা হবে। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে কি হবে? তাহলে VI ক্যারেক্টারিস্টিক্স বলা হয়, ভোল্টেজ এবং কারেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা কি হবে? এরকম একটা সরল রেখা হবে। কিন্তু অওহমীয় পরিবাহী যদি হয় তাহলে ওহমের সূত্র মানবে না। তো তাহলে তাদের ক্ষেত্রে লেখচিত্রটা কেমন হবে? এদিকে বিভব পার্থক্য, এদিকে তড়িৎ প্রবাহ যদি আমরা প্লট করি, তাহলে তার ক্ষেত্রে সরলরেখা হবে না, অন্য কিছু হবে, আঁকা বাঁকা কিছু হবে অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে। এবার অওহমীয় পরিবাহের ওহমীয় পরিবাহী কোনগুলো? সাধারণভাবে ধাতব পরিবাহীগুলো সবই ওহমীয় পরিবাহী। ধাতব পরিবাহীগুলো ওহমীয় পরিবাহী, কিন্তু অর্ধ পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য এই পদার্থগুলো অওহমীয় পরিবাহী। এরা ওহমের সূত্র মেনে তড়িৎ প্রবাহ করে না।